বিশিষ্ট সাংবাদিক অনুষ্ঠানে বলা যায় দুইটা হট কেক আনা হয়েছে। আমি হলাম বাসী, একজন অনেক বাসী, একজন সদ্য কারামুক্ত মজলুম আলেমে দ্বীন মর্দে মুজাহিদ মাওলানা আলাউদ্দিন জেহাদি সাহেব, যার বক্তব্য শুনবার জন্য আপনাদের অপেক্ষা। হয়তো ওনার পর আমাকে দিলে আমি হয়তো এখানে কাউকে পেতাম না, হয়তো আপনারা অর্ধেক চলে যেতেন। আর আমার আগে একজন বক্তব্য রেখেছেন যাদের শত বছর বেঁচে থাকা দরকার ভবিষ্যৎ প্রজন্মের জন্য। তো এই দুইটা হট কেকের সামনে আমি একটা ঠান্ডা হয়ে যাওয়া কেক, আজিজুর রহমান ভাইয়ের একটা বই দিল, আমি ওনার বায়োডাটা দেখলাম। জন্ম নভেম্বর মাস 1987। আমি জেহাদি সাহেবদেরকে বলছি যে সেই 86-87 সালে আমি যাদেরকে এখানে কর্মী হিসেবে গঠন করেছি, তারা অনেকে আমার চেয়ে বুড়া হয়ে গেছে, বা অনেকে আমার চেয়ে একটু জওয়ান থাকলেও এদের সবার বয়স এখন 50-এর কম না। আমার আজকে এখানে এসে সবচেয়ে ভালো উপলব্ধি হচ্ছে আমি তাদেরকে দেখতে পাচ্ছি। অনেকে এসে নাম বলে বলে পরিচয় দিচ্ছে, আমাকে স্মরণ করিয়ে দিচ্ছেন। তো আমাদের এখানকার অনেক স্মৃতি, এসব বলার প্রয়োজন নেই, দরকারি কথাগুলো এখানে আসবে। আপনারা যে সমস্ত সমস্যা, যে সমস্ত প্রশ্নের সম্মুখীন হচ্ছেন, সে সমস্ত বিষয় আপনাদের জানানোর জন্য মাওলানা আলাউদ্দিন জেহাদি সাহেবরা আছেন। আমি কয়েকটি কথা মাঝখানে কোনটা মনে আসে আমি কোনো লিখেও আনি নাই, আপনাদের এখানে বক্তব্য রাখার জন্য আলাদা কোনো স্টাডিও করি নাই। আল্লাহ যদ্দূর দয়া করে যদ্দূর মনে পড়বে, আপনারা যতক্ষণ শুনবেন, মনোযোগ যতক্ষণ দেখব, বুঝতে পারবো আমার কথা বলার অধিকার আছে। যখন অমনোযোগী দেখব, মনে করব আমার কথা চলছে না। আজকে আমরা একটা মিছিল করলাম ফ্রান্সকে বয়কট করবার জন্য, ঠিক না? বিশেষ করে যে বিষয়ে অলরেডি সারা পৃথিবীতে মুসলমানরা কার্যকর ভূমিকা রেখেছে, সেটা হচ্ছে ফ্রান্সের পণ্য বয়কট করা, ফ্রান্সের মালামাল বয়কট করা। আজকে আমরা যদি বয়কট ফ্রান্স, বয়কট ফ্রান্স প্রোডাক্ট কিছু প্লে কার্ড মিছিলে নিয়ে যেতে পারলে ভালো হতো। হয়তো এটা তাড়াহুড়া করে একটা আগাম প্রস্তুতি ছিল না, তবু একটা মিছিল করে ফেলেছেন, এই জন্য আমি আপনাদেরকে মোবারকবাদ জানাই। এখানে মাহাদি আল গালিব আপনাদেরকে 500 টাকার নোট দেখিয়ে বলেছেন এই টাকার নোট, এটা 100-150 বছর আগে টাকার নোট ছিল নাকি? টাকার নোট ছিল না। আজকে যে আমাদের হাতে টাকার নোট আসছে, এখানে আলা হযরতের ফতোয়া আজ থেকে 100 বছর আগে, সেই বিষয়টা সে বলতে চেয়েছিল। শুধু তাই না, আলা হযরত এক বাস্তব এনসাইক্লোপিডিয়া, যাকে সবসময় লাগবে, ভবিষ্যতে তিনি আরো বেশি প্রয়োজন হবেন। আজকে যে আমরা বয়কট ফ্রান্স বললাম, আমি বলবো এটা আমরা আলা হযরত থেকে পেয়েছি। কারণ তিনি বলেছিলেন যারা আমাদের দুশমন, তাদের কোনো মালামাল তোমরা ক্রয় করবা না। 1912 সালে বলেছিলেন তদবিরে ফালা ওয়া নাজাত ওয়া ইসলাহ। এই কিতাবের মধ্যে তিনি নসিহত করেছেন মুসলমানদেরকে কিভাবে বাঁচাতে হবে, উম্মাকে কিভাবে ঠিক করতে হবে। প্রথমত উম্মার টাকা ধ্বংস হয়ে যাচ্ছে ভুল পথে, সেই টাকা যেন ধ্বংস না হয়, সেই জন্য প্রথমে বলেছিলেন যারা আমাদের শত্রু, মুসলমানদের শত্রু, তাদের কাছ থেকে আমদানি করিও না। আজকে আমি এখান থেকে বলবো, চুনারুঘাটের চেম্বার অফ কমার্স আছে কিনা আমি জানি না, হবিগঞ্জের চেম্বার অফ কমার্স যদি থাকে, আপনারা একটু ইমানদারের পরিচয় দেন,
চেম্বার অফ কমার্স সিদ্ধান্ত নিতে পারে ফ্রান্সে আমরা রপ্তানি করব কিন্তু আমদানি করব না। আমরা ফ্রান্স থেকে কোনো পণ্য আমদানি করব না। ওনারা আমদানি না করলে আসবে কেমনে? না আসলে বয়কট করার আর প্রয়োজন হবে না। বয়কটের মূল জায়গা, চাবি কিন্তু আমদানিকারকদের হাতে। আমি বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়কে বলবো, মেহেরবানি করে আমাদের চেম্বার অফ কমার্সগুলোকে একত্রিত করে যতক্ষণ পর্যন্ত ফ্রান্সের রাষ্ট্রপ্রধান মুসলমানদের কাছে দুঃখ প্রকাশ করে ক্ষমা চাইবে না, ততক্ষণ পর্যন্ত তাদের কোনো পণ্য আমদানি বাংলাদেশ সহ কোনো মুসলিম দেশ যেন গ্রহণ না করে। পণ্য আমদানি বন্ধ হয়ে গেলে আর ব্যবহারের প্রয়োজন হবে না। এ কথা আজকে আমরা এতদিন পরে প্লে কার্ড উঁচিয়ে মিছিল করছি, আর সূত্রটা দিয়েছেন আলা হযরত। তিনি আলা হযরত, যিনি 100 বছর আগে রাস্তা ঠিক করে দেয়। আমাদের আদালতগুলোতে, এটা উপজেলা পরিষদ, আমি বিভিন্ন আদালত ভবনের আশেপাশে দেখি মামলা মোকদ্দমা নয়, সালিসি মীমাংসা করো। আপনাদের এখানে আছে কিনা কোথাও আমি জানি না। মামলা মোকদ্দমা কোর্টে না গিয়ে কি করবা? সালিসি মীমাংসা করো। কেন রে ভাই? ব্রিটিশরা এখানে শাসন করতে আসলো, 700 বছরের মুসলিম শাসন ধ্বংস করলো, 1860 সালে দণ্ডবিধি দিল, তাদের অতি আধুনিক আদালত স্থাপন করলো, আপনারা সবাই গ্রহণ করলেন। একমাত্র আলা হযরত বলেছিলেন ব্রিটিশদের আদালতে যাইও না। 100 বছর আগের আলা হযরত বলেছিলেন ওখানে কোনো মামলা দিও না। আলা হযরতের বিরুদ্ধে যখন মামলা দেওয়া হয় তাকে আদালতে নেওয়া গেল না। তিনি বললেন ব্রিটিশদের আইন আদালতকে সম্মান করা, তাদের সাথে কোনো ধরনের কোপারেশন দেওয়া, তাদেরকে সমর্থন দেওয়া, তাদের আইনকে সমর্থন দেওয়া, এটা তো সম্ভব না। বরং ব্রিটিশের রানীকেও আমি সম্মান দেই না। তাই আমি ডাক টিকেটের যে রানীর ছবি আছে সেই রানীর ছবিটা তিনি ব্যবহার না করলে চিঠি যাবে না, ফতোয়াগুলোর উত্তর মানুষ পাবে না। এ কারণে তার ডাক টিকেট ব্যবহার করার প্রয়োজন হতো। কিন্তু ব্যবহার করার সময় তিনি ব্যবহার কিভাবে করতেন আপনারা শুনেছেন? টিকেটের মাথার দিকটা নিচের দিকে। তোমরা ইংরেজরা, তোমরা এত উঁচু মর্যাদার জাতি না, তোমরা সভ্য দাবি করো, তোমরা সভ্য না, তোমরা অসভ্য। অসভ্যদের মাথা কখনো উপরের দিকে থাকতে পারে না, অসভ্যদের মাথা নিচের দিকেই থাকবে। আজকে ফ্রান্সের প্রেসিডেন্ট প্রমাণ করেছে তারা অসভ্য। তারা পৃথিবীতে দাবি করে তারা বেশি সভ্য, এমন কথাবার্তাগুলো বলেছে, প্রমাণ হয়েছে তারা বেশি অসভ্য। একসময় আমরা বাসের মধ্যে লেখা দেখতাম ব্যবহার ওই বংশের পরিচয়, ঠিক না? সাধারণ নীতি কথাগুলো প্রমাণ করে এরা নবীর শানে বেয়াদবি করে নিজেদের অসভ্যতাকে জাহির করেছে। আর এর জবাব কিভাবে দিতে হবে সেটা আলা হযরত বলে দিয়েছেন। আলা হযরত বলেছেন তোমরা ব্রিটিশের আদালতে যেও না। কারণ কি? অনেক কারণ। একটা কারণ হচ্ছে তখন ব্রিটিশরা মুসলমানদের 700 বছরের আইন ভুলুণ্ঠিত করে নিজেদের আইন এবং বিচার ব্যবস্থা কায়েম করে, আদালত কায়েম করে মুসলমানদেরকে খ্রিস্টান পদ্ধতির আওতায় আনতেছে। তাই আলা হযরত বললেন তোমরা তাদের আদালতকে সমর্থন দিও না। অন্তত তোমরা মুসলমানরা মুসলমান ভাইয়ের বিরুদ্ধে মামলা করবার জন্য আদালতে যাইও না। তোমরা কি করবা? তোমাদের নিজেদের মধ্যে সালিসি মীমাংসা করো। এখানে আরো অনেক কারণ আছে। কারণ তখন উকিল সাহেবরা যারা ছিলেন তারাও মুসলমান ছিলেন না। সেখানে যারা পেশকাররা ছিলেন, যারা একটু আগে গালিব বলেছে শতকরা কয়জন লেখাপড়া জানতো, সেই সময়ের কলমগুলো অমুসলিমদের হাতে ছিল। এই কলমের খোঁচায় মুসলমানদের টাকাগুলো তাদের পকেটে চলে গেছে। এই বিভিন্ন দিক থেকে মুসলমানরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা আলা হযরত দেখেছেন। কোটি কোটি চোখ ছিল, কিন্তু আলা হযরতের চোখ দিয়ে দেখেছেন। তাই তিনি বলেছিলেন ওই আদালতে যেও না। এখন আমাদের সরকারও প্রমাণ করছে ওই আদালতে এক মামলা 30 বছরও শেষ হয় না, 40 বছরও শেষ হয় না। সিভিল মামলা হলে সেখানে কয়েক প্রজন্ম মরে ধ্বংস হয়ে যায়, মামলা কিন্তু কোর্ট বিল্ডিংয়ে থাকে, ঠিক কিনা? সুতরাং আজকে আলা হযরত 100 বছর আগে যে নসিহত করেছেন তার বাস্তবতার কথাই আমি বললাম। এমন এক আলা হযরত আজকে
সব মুসলমানদের মাথার তাজ হবার কথা, ঠিক কিনা? অথচ তাকে যেন মেধাবীরা চিনতে না পারে, গবেষকদের দৃষ্টির মধ্যে যেন উনি না থাকে, এই জন্য অনেকে তাকে চিনেও না চিনার ভান করে। একটা প্রমাণ দিয়ে, আপনারা সবাই আমার চেয়ে সামাদ ভাইকে বেশি চিনেন। আব্দুল সামাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমাদের নুরুল কুদরতি ভাই আছে নাকি চলে গেছে? আছে আছে। উনি আমাদেরকে গিয়ে বিশ্ববিদ্যালয়ে দেখা সাক্ষাৎ করতেন। আমার LLBর রেজাল্টটা উনি এনে দিয়েছেন। আমার মনে পড়ে, আমি রেজাল্ট পরীক্ষা এত খারাপ দিয়েছিলাম, নিচের দিকে দেখতে দেখতে রেজাল্ট খুঁজে পেলাম না, মনটা খারাপ হয়ে গেছে, পরীক্ষা বোধহয় খারাপ করলাম, চলে গেলাম। উনি এসে বলে যে আপনি তো মেধা তালিকায় আসছেন। কারণ আমি মেধা তালিকা তালাশ করি নাই, পরীক্ষা এত খারাপ দিলাম, মেধা তালিকা দেখবো কোত্থেকে? দেখলাম আমি মেধা তালিকায় 10ম স্থান অধিকার করেছি। ওই কুদরতি ভাই আমার মনে পড়তেছে। সৌম আব্দুল সামাদ, তিনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত অনুষ্ঠানে আসছিলেন না, উনি সবসময় আসেন। উনি এমফিল করবার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে যখন ওনার প্রস্তাব সাবমিট করলেন, আলা হযরত ইমাম মাহমুদ রেজা, ওনারা সবাই বিজ্ঞ প্রফেসরগণ জানালেন উনি কে, ওনাকে তো আমরা চিনি না, যাকে চিনি না জানি না ওনার নামে কি গবেষণা হবে। বরং ওনারা কয়েকটা নাম দিলেন, ওনাদের নামে গবেষণা করেন। আবুল আলা মওদুদি, ওই এমনকি IDL-এর আব্দুর রহিম পর্যন্ত। সামাদ ভাই বলেছিলেন আমাকে যদি ইমাম মাহমুদ রেজা দেন তাইলে এমফিল করবো, নাইলে করবো না। ওনাকে দেয় নাই। পরের বছর উনি এরই মধ্যে আল্লামা আব্দুল জলিল রহমতুল্লাহ আলাইহি, যিনি জামিয়া আহমদিয়া সুন্নিয়া একসময় প্রিন্সিপাল ছিলেন, যে কারণে মসলকে আলা হযরতের সাথে ওনার যোগসূত্র স্থাপিত হয়েছিল। এখানে একটা কথা বলা দরকার, বাংলাদেশে আলা হযরত চর্চার বুনিয়াদ এমন একজন স্থাপন করে গেছেন, যিনি শাহিনশাহী শ্রীকুট হযরত সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহ আলাইহি। কোথায়? চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া, যার জন্ম আলা হযরতের সাথে। আলা হযরত 1856, উনিও 1856। যা হোক, এটা কথা প্রসঙ্গে মাঝখানে বললাম। এই প্রসঙ্গ ধরলে আমার একটা লম্বা কাহিনী মনে পড়ে, যেটা বলা প্রয়োজন হয়ে যায়, আরেকটা কথা আবার ভুলে যাব। আলা হযরত এমন এক সময় আসছিলেন যখন ব্রিটিশরা 700 বছরের মুসলিম শাসনের শেষ করে দিয়ে ওখান থেকে নতুন করে তাদের ব্রিটিশ আইন আদালত দিয়ে, ব্রিটিশ চিন্তা চেতনা দিয়ে, ব্রিটিশ শিক্ষা ব্যবস্থা দিয়ে তাদের যাত্রা শুরু করেছিল। ঠিক সেই সময় আলা হযরতের জন্ম। অথচ তার আগে পর্যন্ত আজকে যে মতবাদের কথা আমাদের গালিব বলল, যারা সবচেয়ে বড় ফেতনা, এই ফেতনাগুলোর অস্তিত্ব এক সময় আমরা দেখি নাই। আমাদের আগে যারা, তারাও দেখেন নাই। বরং আল্লামা ফজলে হক খায়রাবাদী রহমতুল্লাহ আলাইহি, যাকে 1857 সালে ব্রিটিশ বিরোধী ভূমিকা রাখবার কারণে আন্দামান দ্বীপে নির্বাসন দেওয়া হয়েছিল, এক পর্যায়ে ব্রিটিশ জেলার তার জ্ঞান প্রজ্ঞা সম্পর্কে জানতে পেরেছিল যে আপনার জেলখানায় এমন এক পণ্ডিত আছেন যিনি আপনার সমস্যার সমাধান দিতে পারেন। সমস্যাটা কি? উপস্থিত হয়েছেন আজকের প্রধান অতিথি জনাব মুশফিক হোসেন চৌধুরী, ডাক্তার মুশফিক হোসেন চৌধুরী, চেয়ারম্যান জেলা পরিষদ হবিগঞ্জ। তাকে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ জানাচ্ছি। ইংরেজ জেলার জ্যোতির্বিজ্ঞান, যে জ্যোতির্বিজ্ঞান নিয়ে আলা হযরত 7টা বই, 27টা নাকি
জ্যোতির্বিজ্ঞানের একটা পাণ্ডুলিপি হাতে ছিল ব্রিটিশ জেলারের। তিনি সেটার পাঠ উদ্ধার করতে পারছিলেন না। সেই সময় তাকে একজন জানালেন, যাকে শাস্তি দিচ্ছেন আপনার আন্দামান দ্বীপে, সেখানে একজন মুসলিম পণ্ডিত আছেন, যাকে আপনার জ্যোতির্বিজ্ঞানের পাণ্ডুলিপি দিলে সহসা তিনি পাঠ উদ্ধার করে দিতে পারেন। তখন ওই জেলার তাকে দেখতে আসছিলেন। দেখতে আসার আগে পাণ্ডুলিপি পাঠিয়ে দিয়েছিলেন। পাণ্ডুলিপির পাঠ উদ্ধার করে উনি জেলারের কাছে পাঠিয়ে দিলেন। জেলার আশ্চর্য হয়ে গেলেন, আমার জেলখানায় পড়ে আছে এত বড় একটা পণ্ডিত, আমি তাকে একটু দেখতে যাব। যখন উনি জেলখানা অর্থাৎ আন্দামান দ্বীপে দেখতে গেলেন, কয়েদিদের অবস্থা দেখলেন, কাঁধের উপর শাবল, আরও বিভিন্ন সরঞ্জাম, চাষাবাদের বিভিন্ন সরঞ্জাম, এগুলো নিয়ে একজন বৃদ্ধ আলেমে দিন গুজু হয়ে আস্তে আস্তে আসছেন। তখন দেখাই দেওয়া হলো উনি সেই ব্যক্তি যিনি আপনার জ্যোতির্বিজ্ঞানের পাঠ উদ্ধার করেছেন, যাকে জেলখানায় এমনভাবে কষ্ট দেওয়া হচ্ছে। জেলার নিজে, ইংরেজ জেলার নিজে গিয়ে তার কাঁধের থেকে এই সমস্ত সরঞ্জাম নামিয়ে দিলেন এবং নিজেই প্রিভি কাউন্সিলে, ব্রিটিশ প্রিভি কাউন্সিলে আবেদন করেছিলেন তাকে মুক্তি দেওয়ার জন্য। তখন ব্রিটিশ প্রিভি কাউন্সিল তার সুপারিশে আল্লামা খায়রাবাদী রহমতুল্লাহ আলাইকে মুক্তি দিয়েছিলেন। যেই মুক্তিনামা তার ছেলে আব্দুল হক খায়রাবাদী বা শামসুল হক খায়রাবাদী তার হাতে গিয়ে পৌঁছেছিল, তিনি সেটা নিয়ে যখন আন্দামান দ্বীপে গিয়ে পৌঁছলেন, দেখলেন লোকজন সবাই জড়ো হয়ে একটা নামাজে জানাজা পড়ছেন। জানাজার নামাজে সবাই একত্রিত হলেন, কথা বলার সুযোগ হলো না। সালাম ফিরানোর পর সবাই যখন চেহারা দেখছেন এবং উনিও যখন বললেন কে মারা গেছেন, কার জানাজা পড়লাম, তখন সবাই আন্দামানবাসীরা উত্তর দিলেন উনি আল্লামা ফজলে হক খায়রাবাদী রহমতুল্লাহ। অর্থাৎ মুক্তিনামা নিয়ে আসছেন ছেলে, আর উনি চিরতরে মুক্ত হয়ে ব্রিটিশ সাম্রাজ্য থেকে তিনি আল্লাহর দিদারে চলে গেছেন। ঠিক এই একটা মুহূর্ত, কত কঠিন মুহূর্ত, সেই সময়ে আসছেন আলা হযরত ইমাম আহমদ রেজা ফাজেল বেরলভী রহমতুল্লাহ আলাইহ। কয়েকটি কথা বললে দেখেন, আলা হযরতের সমসাময়িক বাংলাদেশের কবি সাহিত্যিকদের যদি অবস্থা সম্পর্কে আমি একটি ঘটনা বলবো। আলা হযরতের একটা কিতাব আনফাসুল ফিকরি, না ফি কোরবানিল বকরি, আনফাসুল ফিকরি ফি কোরবানিল বকরি, গরু কোরবানি করা পক্ষে, আলেম হয়ে গরু কোরবানির বিপক্ষে যখন ফতোয়া দেয়, তখন আলা হযরত তাকে যত বড়ই ফাসাদি বলা হোক না কেন, এই ফাসাদ থেকে উম্মতকে রক্ষার জন্য গরু জবাইয়ের পক্ষে তিনি ফতোয়া দিলেন। এবং সেই সময়ে গরু জবাই নিয়ে উম্মতে মুহাম্মদীকে যে বিভক্ত কারা করেছিল, সেটা আমি মুখ দিয়ে উচ্চারণ করতে চাই না। যাদের পরিচয় আমরা দেখেছি, জেহাদি সাহেবকে উদ্ধার করেছি, যাদের পরিচয় আমাদের গালিব দিয়েছে, আমি নতুন করে তাদের পরিচয় দিতে চাই না, তারা গরু জবাইয়ের বিপক্ষে ফতোয়া দিয়েছিল। শুধু তাই না, এই বাংলাদেশে 1880 সাল, 82 সাল, 83 সাল, 84 সাল, সেই সময়ের কবি সাহিত্যিকদের অবস্থা দেখেন। রিয়াজউদ্দিন মাশহাদি, কবি নঈমুদ্দিন, ইসমাইল হোসেন সিরাজি, বিশেষ করে বিষাদ সিন্ধুর লেখক মীর মশাররফ হোসেন, মীর মশাররফ হোসেন আর কবি নঈমুদ্দিনের মধ্যে একটা মামলা হয়। মামলাটা হয়েছিল, মীর মশাররফ মামলা করেছে কবি নঈমুদ্দিনের বিরুদ্ধে। কারণ মীর মশাররফ গোবধ, গরুর জন্য তার খুব দরদ লেগেছে, গরু বধ না করার জন্য তিনি সেই সময় প্রবন্ধ লিখেছেন। প্রভাবিত হয়েছেন আলেম দ্বারা, প্রভাবিত হয়েছেন ওই আলেম দ্বারা। তিনি গরু জবাইয়ের বিপক্ষে প্রবন্ধ লিখেছিলেন, আর তার বিরুদ্ধে ফতোয়া দিয়েছিলেন কবি নঈমুদ্দিন, যিনি বাংলা ভাষায় প্রথম মুসলমানদের মধ্যে বাংলা কোরআনের তর্জমা করেছেন, বুখারী শরীফের তর্জমা করেছেন, ফতোয়া আলমগীরি তর্জমা করেছেন। হাত এরকম মানবে যারা, তাদের বিরুদ্ধে আজ থেকে 150 বছর আগে তিনি লিখে গেছেন। লামাযহাবীদের বিরুদ্ধে যিনি 150 বছর আগে লিখে গেছেন। কাজী নজরুল ইসলামের জন্মের আগে যিনি এই সমস্ত যুদ্ধ করেছেন, কাজী নজরুল ইসলামের জন্মের আগের কথা বলছি আমি, যিনি বলেছিলেন শয়তানের শিং সেই আব্দুল ওহাব,
যাহার কথা নবী বলিয়াছেন সাফ। লাইনের 2 লাইন বললাম মাত্র। তার সাথে যুদ্ধ হচ্ছে কবি মীর মোশাররফের। মোশাররফ গরু জবাইয়ের বিপক্ষে কিছু মৌলানা দ্বারা প্রভাবিত হয়ে প্রবন্ধ লিখলেন, আর কবি নঈমুদ্দিন ফতোয়া দিলেন তার বউ তালাক হয়ে গেছে। এখন তিনি মানহানি মামলা করলেন। সারা বাংলাদেশে এই মানহানি মামলার পক্ষে আর বিপক্ষে গিয়ে এক পর্যায়ে সমস্ত আলেম উলামা আহলে সুন্নাত ওয়াল জামাত, তখন সারা বাংলাদেশে আহলে সুন্নাত ওয়াল জামাত সবাই গরু জবাইয়ের পক্ষে, কবি নঈমুদ্দিনের পক্ষে আসার কারণে মীর মোশাররফের মতো বাংলা সাহিত্যের প্রভাবশালী সাহিত্যিককে, যিনি কবি নজরুল ইসলামের গুরু, যিনি রবীন্দ্রনাথ ঠাকুরদের গুরু হন, তাকে ক্ষমা চেয়ে মামলা থেকে পার পেতে হয়েছিল। তাহলে আলা হযরত সেই দিন আনফাসিল ফিকরি ফি কোরবানিল বকরি, দেখা যায় একই সাথে সমগ্র উপমহাদেশে কোরবানি করা মুসলমানদের যে অধিকার গরু দিয়ে, সেটার বিপক্ষে নেমেছে কিছু দাড়ি টুপিওয়ালা। এরাই আজকে আলা হযরতকে ব্রিটিশের দালাল বলছে। কেন? কারণ আছে। আলা হযরত কিছু বিষয়কে শুধুমাত্র লোক দেখানো, হটকারী তামাশা হিসেবে দেখেছেন, যেগুলো আসলে কোনো বাস্তবতা নেই, এবং আলা হযরতের কথাগুলো পরবর্তীতে প্রমাণিত হয়েছে। গরু জবাই শুধু না, দারুল হরফ, ভারতবর্ষকে দারুল হরফ ফতোয়া দেওয়া হয়েছিল। দারুল হরফের হরফ ফতোয়া দেওয়ার পর কেউ আর নিজের ঈমান ঠিক রাখার জন্য ওখানে থাকতে পারে না, হিজরত করতে হয়। আলা হযরত বলছেন, আমরা যেখানে মুসলমানরা ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করছি, সেখানে আমাদেরকে ফতোয়া দেওয়া হচ্ছে হিজরত করার। তার মানে উদ্দেশ্য খারাপ। এরা ইংরেজদের সাথে আঁতাত করে এমন একটা ফতোয়া দিল যেন সহজ সরল মুসলমানরা মাতৃভূমির লড়াই বাদ দিয়ে তারা এই দেশ ছেড়ে অন্য দেশে চলে যায়। যারা যুদ্ধ করে তারা যদি দেশ ছেড়ে চলে যায়, দেশটা কি যোদ্ধাদের পক্ষে থাকবে না শত্রুদের পক্ষে যাবে? আলা হযরত এই জন্য দারুল হরফ ফতোয়ার বিপরীতে দারুল ইসলাম ফতোয়া দিয়েছে। বেয়ান্না হিন্দুস্তান দারুল ইসলাম। এই কারণে তাকে, উনি ব্রিটিশের পক্ষে ছিলেন এ কথা বলা হচ্ছে। আমি শুরুতেই বলেছি উনি ব্রিটিশের পক্ষে উনি ছিলেন নাকি আপনারা ছিলেন, ওই প্রমাণ করার জন্য অনেক লম্বা সময় লাগবে, কাগজপত্র নিয়ে বসতে হবে। আসলে আচ্ছা বলেন তো, যদি বলা হয় খেলাফত আন্দোলন, সে খেলাফত আন্দোলনের কেউ বিরোধিতা করলে তাকে মনে হবে ইসলাম বিরোধী করতেছে। অথচ খেলাফত আন্দোলন কত সুন্দর একটা কথা, কিন্তু সেই আন্দোলনের নেতা যদি এমন একজনকে বানানো হয় যেটার সাথে খেলাফতের বৈশিষ্ট্যের কোনো মিল থাকে না। মহাত্মা গান্ধী অনেক বড় নেতা, কিন্তু খেলাফত আন্দোলনের নেতা হতে পারেন না। এটাই ছিল আলা হযরতের দৃষ্টিভঙ্গি। আলা হযরত বুঝেছেন এটা খেলাফত আন্দোলন না, এটা একটা বড় কৌশল, মহাত্মা গান্ধীর নেতৃত্বে মুসলমানদেরকে নতুন করে ভারতের সাথে মিশিয়ে দেওয়ার একটা কৌশল মাত্র। সেই কৌশলগুলো যারা ধরায় দেয় তাদেরকে সবাই শত্রু মনে করে। সুতরাং আলা হযরত অনেকের কাছে শত্রু হয়েছেন। আমি শুধু আলা হযরতের পরিচয় সম্পর্কে 2টা কথা বলে আমার বক্তব্য শেষ করবো, যেহেতু এখানে অতিথি আরও আছেন, প্রধান অতিথিও আসছেন। আলা হযরত কে জিজ্ঞেস করলো আমাদের গালিব, আপনি পড়লেন কখন, এতগুলি লিখলেন? আমরা সবাই জানি আলা হযরত 1,500 কিতাব লিখেছেন। আরে 1,500 তো চটি কিতাবও হতে পারে নাকি? উনি কি চটি কিতাব লিখেছেন? ফতোয়া রেজবিয়ার ভলিউম কত বড়? 30 খণ্ড, এক এক খণ্ডের মধ্যে 1000 পৃষ্ঠা। সুবহানাল্লাহ। কোরআনের তর্জমা তিনি করেছেন, তাফসির করেন নাই, কারণ তাফসির করার সময় ওনার কাছে ছিল না। উনি তাফসিরের করার জন্য যখন সূরা দোহা দিয়ে স্টার্ট করেছিলেন, কয়েক লাইনে তাফসির করতে গিয়ে যখন 600 পৃষ্ঠা হয়ে গেছে, তিনি হিসাব করলেন আমি আহমদ রাজার এতটুকু হায়াত নাই যে কোরআনের তাফসির করব। তাই তিনি তর্জমাটা ঠিক করে দিলেন, কারণ তর্জমা ঠিক থাকলে তাফসিরটা ঠিক হবে। মূল ভিত্তিটা তিনি তৈরি করে দিলেন। এখন ওই ভিত্তির উপর দাঁড়িয়ে সহি তাফসির করার সুযোগ তৈরি হয়ে গেছে। তায়াম্মুম, তায়াম্মুম কি দিয়ে করে? পানি দিয়ে না মাটি দিয়ে? মাটি দিয়ে। তাই উনি মাটির গুণাগুণ লিখেছেন। মাটির গুণাগুণ লিখতে গিয়ে ওনার লেখা আগের জমানার সেই মাটির কথা আর নাই, বর্তমান জমানার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সয়েল সায়েন্স ডিপার্টমেন্টের আলোচ্য বিষয় হয়ে গেছে।
মৃত্তিকা বিজ্ঞান, তার লেখা এখন মৃত্তিকা বিজ্ঞান হয়ে গেছে, সেটা সয়েল সায়েন্স। মাটির গুণাগুণ তিনি সেভাবে বর্ণনা করেছেন। আপনি এই বিজ্ঞান কোথায় পড়লেন? তখন তো মৃত্তিকা বিজ্ঞান নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো বিভাগ ছিল না। আলা হযরত তো তখন ইন্তেকাল করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন জন্ম হয় 1921 সালে, এদিকে আলা হযরতের বিদায়, ওদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্ম। তো মৃত্তিকা বিজ্ঞান নামে যখন সাবজেক্ট ছিল না, তখন আলা হযরত মৃত্তিকা বিজ্ঞান সাবজেক্ট চর্চা করেছেন। বলা হচ্ছে আলা হযরত 72টা বিষয় লিখেছেন। 1500 কিতাবগুলো 72টা বিষয়ের উপর। আমরা যাদেরকে নোবেল পুরস্কার বিজয়ী হিসেবে চিনি, কেউ কবিতার উপর, কেউ অর্থনীতির উপর, কেউ ব্যাংকিংয়ের উপর, কেউ কৃষি বিজ্ঞানের উপর, কেউ বা কেমিস্ট্রির উপর, কেউ বা ফিজিক্সের উপর। কোনো একটা সাবজেক্টের সামান্য ইস্যুতে তার গবেষণা বা ওই সাবজেক্টের উপর। আলা হযরতের সাবজেক্ট দেখলেও 100 বছর আগে এতগুলো সাবজেক্টের জন্মই হয় নাই, যেগুলোর জন্ম দিয়েছেন আলা হযরত তার চর্চার মাধ্যমে। এগুলো কখন পড়েছেন, কোথায় পড়েছেন, সেটার কোনো ঠিকানা খুঁজে পাওয়া যাবে না, কারণ কোরআন শরীফে সব জ্ঞান আছে। আলা হযরত কোরআন আয়ত্ত করেছেন, সব জ্ঞান তার কলম দিয়ে বের হয়েছে। ডক্টর স্যার জিয়াউদ্দিন, আমি সহজ কথাগুলো বলছি এ কারণে আমাদেরকে চিন্তা করতে হবে, যারা বুড়া হয়ে গেছে আমার মতো, তারা আমাদের জন্য দোয়া করবেন, কিন্তু তৈরি করতে হবে যারা বয়স কম আছে তাদেরকে। তারা যদি আলা হযরতকে চেনে বুঝে, তাহলে আমাদের আজকের আয়োজন সার্থক হবে, ঠিক কিনা? আমি তাদের বুঝবার জন্য কিছু কথা বলার চেষ্টা করছি। কঠিন কথা না বলে সোজা কথাগুলো বুঝতে হবে। একসময় আমরা শুনতাম কেউ বাহাদুরি করে বলতো তার বংশের ঐতিহ্য দেখানোর জন্য, তার আভিজাত্য দেখানোর জন্য। আমার দাদা আলিগড়ের গ্র্যাজুয়েট, আলিগড় এক সময়ের সেই অবস্থা ছিল। আলা হযরতের সময় আলিগড়ের অবস্থা তখন, যেগুলো কোনো বিকল্প নাই মুসলিম জাহানে, সেই অবস্থায়। আর সেই আলিগড় বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য ডক্টর স্যার জিয়াউদ্দিন, তিনি ছিলেন গণিতেরই অধ্যাপক। উনি যখন গণিত অ্যালজেব্রার কোনো একটা সমাধান উনি নিজে বের করতে পারছিলেন না, তার গবেষণায় গিয়ে তিনি যখন ঠেকে গেলেন, তিনি চিন্তা করলেন পৃথিবীতে বর্তমানে গণিত চর্চায় উন্নত শিখরে আছে জার্মান। তাই তিনি জার্মান যাওয়ার জন্য মন স্থির করলেন এবং তৈরি হয়ে ব্যাগ গুছাচ্ছেন বা এমন একটা পরিস্থিতি। তখন তার একজন কলিগ, ওখানকার প্রফেসর, তাকে বললেন, অনেক দূর জার্মান যাবেন স্যার, তার আগে আপনার এই ভারতে একজন মৌলানা সাহেব আছেন, তার সাথে একটু সাক্ষাৎ করেন, হয়তো আপনার গণিতের সমাধান উনি দিতে পারবেন। মারহাবা। কিন্তু স্যার জিয়াউদ্দিনের এ কথা বিশ্বাস হবার নয়। তিনি বলেন, আমি তো ভারতবর্ষে সবচেয়ে বেশি গণিত জানি, আমি ভারতবর্ষে কাউকে পাচ্ছি না এটা সমাধান দেওয়ার জন্য। আর আপনি বলছেন আমাকে একজন হুজুরের কাছে যেতে, উনি আমাকে কোরআনের বিষয়ে বলবে, ফতোয়ার বিষয়ে বলবে, আমার গণিতের বিষয়ে উনি কিভাবে বলবে? উনি বললেন, স্যার আপনি তো অনেক দূরে যাবেন, আপনাকে আমি বাধা দিচ্ছি না, আপনি যান, যাওয়ার আগে দোয়া নেওয়ার জন্য অন্তত হুজুরের কাছে যান। আল্লাহু আকবার। ওই দোয়া নিতে হুজুরের কাছে গেছেন, পরিচয় হলো, কথা হলো, উনি একটা গণিতের সমাধানের জন্য জার্মান যাচ্ছেন। জিজ্ঞেস করলেন, আলা হযরত আপনার গণিতের সমস্যাটা বলেন। একজনকে বললেন, লেখো। সমস্যাটা লেখা হলো, ওদিকে সমাধানও লেখা হয়ে গেছে। স্যার জিয়াউদ্দিনকে যখন ধরাই দেওয়া হলো, উনি সমাধান দেখে আশ্চর্য হয়ে গেলেন যে জার্মান যেখানে যাচ্ছিলেন ওখানে এই সমাধান পেতেন কিনা আল্লাহ জানে। আলা হযরত ঘরের দুয়ারে ভারতবর্ষের একজন মোল্লা, মৌলভী সাহেব, কোরআন গবেষক, তিনি গণিতের এমন সমাধান দিলেন, তিনি বলেছিলেন সত্যিকার অর্থে নোবেল পুরস্কার পাওয়ার যোগ্যতা আলা হযরত ইমাম। ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলছি, যারা আলা হযরতকে চেনেন না। জলিল সাহেব হুজুরের কল্যাণে এমন একটা কিতাব জোগাড় করা হলো, সেই কিতাবের মধ্যে দেখা যায় আল্লামা ইকবাল, যাকে তারাও চেনেন, সবাই চেনেন, তিনি বলেছেন আলা হযরত যুগের আবু হানিফা। সেখানে ডক্টর স্যার জিয়াউদ্দিনের মন্তব্য রয়েছে, সেখানে আবুল আলা মওদুদির মন্তব্য রয়েছে, সব পজিটিভ মন্তব্য, ভালো মন্তব্য। আলা হযরতের কাছে তারা সারেন্ডার করেছে। আশরাফ আলী থানভী সাহেবের কথা উল্লেখ আছে, তিনিও বলেছেন
যে আলা হযরত একজন বড় নবী প্রেমিক বা এরকম একজন আলেম, এমন প্রশংসা। এবং আরেকটা মন্তব্য সেখানে ছিল হুজুর গৌসে জামান সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহ। এই 5টা মন্তব্য যখন সেখানে সাবমিট করা হয়, তখন সামাদ ভাইকে এমফিল করবার অনুমতি দেয়া হয়। উপজেলা চেয়ারম্যান মারহাবা উপজেলা চেয়ারম্যান সাহেবও আলহাজ আব্দুল কাদের লস্কর উপস্থিত হয়েছেন। জনাব আব্দুল কাদের লস্কর উপজেলা চেয়ারম্যান চুনারুঘাট, তাকে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ জানাচ্ছি। শেষ পর্যন্ত দেখা গেল সামাদ ভাইকে অনুমতি না দিয়ে আর পারে নাই, কারণ ওনারা চিনেন না বললেন। ওনারা যাদেরকে সাজেস্ট করেছেন, যাদের নামে এমফিল করার জন্য সাজেস্ট করেছেন, ওনারা আলা হযরত সম্পর্কে কি বক্তব্য দিয়েছেন ওটা দেখে ওনারা লজ্জিত হলেন এবং সামাদ ভাইকে এমফিল করার অনুমতি দিলেন। গত 2 বছর আগে যখন ঢাকায় আলা হযরত কনফারেন্স হচ্ছিল, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন অধ্যাপক ওখানে উপস্থিত ছিলেন, ওই ডিপার্টমেন্টের আরবি বিভাগের। আমি তাদের সামনে এই ঘটনা তুলে ধরলাম যে আপনারা আজকে আলা হযরত গবেষণার জন্য এমফিল এবং পিএইচডি ডিগ্রি দিচ্ছেন, মাত্র কয়েক বছর আগে আপনাদের কিছু অধ্যাপক বলেছিলেন আলা হযরতকে ওনারা চিনেন না। আজকে কিন্তু আপনারা সেখান থেকে পিএইচডি ডিগ্রি দিচ্ছেন। তিনি আলা হযরত, যাকে গবেষকরা দেখলে তাদের ধ্যান ধারণা পাল্টে যাবে। তিনি কোন কোন বিষয় জানেন সেটা এই জগৎ জেনেছে ঠেকাই পড়ে। এমনিতে জানেন নাই, আলা হযরতের প্রয়োজন ছিল না জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে জানানোর। আমেরিকার বিজ্ঞানীরা এসে বলল মে মাসের এত তারিখ পৃথিবী ধ্বংস হয়ে যাবে। সবাই হতাশ হয়ে গেল, পৃথিবী ধ্বংস হয়ে গেলে কি অবস্থা হবে। আলা হযরতের কাছে আসছে, আলা হযরত বললেন পৃথিবী একদম ধ্বংস হবে না। তারা জ্যোতির্বিজ্ঞান ভালো করে বুঝে নাই, তারা যেই সূত্র দিয়েছে ওই সূত্রকে মিথ্যা প্রমাণিত করে আলা হযরত পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিলেন ওই দিন পৃথিবীতে কোনো ধরনের পরিবর্তনই আসবে না। তখনই মানুষ জানতে পারলো, হায় হায়, আমাদের মৌলানা সাহেব তো দেখি জ্যোতির্বিজ্ঞানও জানে। এইভাবে আলা হযরত এক একটা বিষয় মানুষের সামনে উপস্থাপন করেছেন ঘটনার প্রেক্ষিতে, প্রয়োজনে। আলা হযরত এত বড় একটা জগৎ, তার সম্পর্কে বললে একটা ধারাবাহিক লম্বা কয়েকদিন ব্যাপী সেমিনার লাগবে। আলা হযরতকে জানানোর জন্য নতুন প্রজন্মের হাতে সহজ ভাষায়, ওই একসময় শেখ সাদি যেভাবে গল্পের ছলে মানুষকে নীতি কথা বলেছিলেন, ঠিক সেইভাবে আলা হযরতকে বুঝাতে হবে, জানাতে হবে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে আলা হযরতের লেখাগুলোকে তর্জমা করে সেগুলো পাঠাতে হবে। আলা হযরত এমন এক উচ্চ মাপের গবেষণার